অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? গার্ডেন রিচে যে বিপর্যয়ের বলি 9টি তরতাজা প্রাণ, তা কি অনিবার্য ছিল? এড়ানো যেত না? পুরসভা প্রশাসন তারা কি কিছুই জানতো না, নাকি সব জেনেও বিশেষ কোনো কারণে তারা চোখ বন্ধ করেছিল? এই 9 জনের মৃত্যু নিয়ে কার্যত দায় ঠেলাঠেলি শুরু হয়েছে। কেউ আধিকারিকদের দুষছেন, তো কেউ বলছেন চেয়ারে যে বসে দায় তাঁরই। বিরোধীরা একযোগে মেয়রের পদত্যাগ এবং গ্রেফতারির দাবি করছেন। এরই মধ্যে মেয়রের আজকের বক্তব্য ফের এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আগামী 1 ঘন্টায় তা নিয়ে আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয়, নাকের ডগায় বেআইনি নির্মাণ দেখেও দেখেনি পুরসভা। সব থেকে বড় প্রশ্ন এটাই যে পুরসভার চোখের সামনে এইভাবে বছরের পর বছর ধরে বেআইনি নির্মাণ হয়ে চলল, অথচ কেউ কিছুই জানে না। পুরসভা কিছু জানে না, কাউন্সিলর কিছু জানেন না, প্রশাসন কিছু জানেন না, সবই চলছে এভাবে। গার্ডেন রিচে মৃত্যু মিছিল, বেআইনি নির্মাণ সামাজিক ব্যাধি, আজব সাফায় মেয়রের। মেয়র বলছেন যে বেআইনি নির্মাণ সামাজিক ব্যাধি দূর করতে পারছি না। কিভাবে, কেন এই বেআইনি নির্মাণ হচ্ছে তা বুঝে উঠতে পারছেন না মেয়র। এখন মেয়র যদি এত অসহায় হন, তাহলে এই মেয়রের কলকাতা শহরে যারা বসবাস করছেন তারা যাবেন কোথায়? দায় এড়াতে পারে না পুরসভা, চেয়ারে যে বসে দায় তারই। মেয়রের উল্টো সুর শোনা যাচ্ছে ডেপুটির গলায়। ডেপুটি মেয়র অতীন ঘোষ তিনি মেয়রের বক্তব্যকে একেবারে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছেন। তিনি বলছেন চেয়ারে যিনি বসবেন, অর্থাৎ ওয়ার্ডের দায়িত্বে যে কাউন্সিলর, তিনি তার দায় এড়াতে পারেন না। অতীন ঘোষ এও বলছেন আমার ওয়ার্ডে যদি কিছু হয় আমি তার জবাব দিতে দায়বদ্ধ। ঘাড় ধাক্কা দিয়ে পদ থেকে নামিয়ে দেওয়া উচিত মেয়রকে। গার্ডেন রিচ কাণ্ডে আক্রমণে অধীর রঞ্জন চৌধুরী, এখানেই থামছেন না অধীর রঞ্জন চৌধুরী। তিনি স্পষ্ট বলছেন গ্রেফতার করা উচিত এই মেয়রকে। আরেকটা বিল্ডিং যেটা হেলে আছে সেটাও ভাঙতে হবে। আমাকে এক্ষুনি ইঞ্জিনিয়াররা রিপোর্ট দিল, আমি ওই এলাকার মানুষের সাথে বসে কথা বলবো। আমি ওদের বলেছি লিস্টটা করে নিতে। তো এটা কেন ওখানে হচ্ছে আমি এখনও বুঝতে পারছি না। এটা হচ্ছিল আমি জানতে পারিনি। এমনি একটা কমন ওখানকার শুধু না, ধরুন আজকে আমাদের যেরকম ধরুন ওখানে আগে এটা বাহানা দেওয়া হতো, তারপরেও এটা হচ্ছে, এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এবং এটা যেটা হলো এটা খুবই দুঃখের। ছিলেন না দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্টে যদি ধরুন আমি কাউন্সিলরকে ছেড়েই দিলাম, বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের আধিকারিক, যারা মাইনে পায়, তাদের দেখার কথা। তাদের আমরা অলরেডি শোকজ করেছি স্যার, সেটা কি করে আমি জানবো? 23 সাল 21 সাল থেকে আমি বারবার করে কোয়েশ্চন করেছি ইলিগাল বন্ধ করুন, এসি এবং এইদের রেসপন্সিবল করুন। একদম যদি শুরুর থেকে হয়, যখন ভিত তৈরি করছে তখন দিয়ে যদি গিয়ে আমরা করতে পারি, কারণ একটা বিল্ডিং রাতারাতি তো দাঁড়ায় না। আমরা যেগুলো সম্ভব হয়েছে 800-র ওপরে বাড়ি আমি যতদিন মেয়র হয়েছি তার মধ্যে ভাঙা হয়েছে। গার্ডেন রিচেই প্রায় 25টার উপরে বাড়ি ভাঙা হয়েছে। কিন্তু এটা একটা এমন সামাজিক ব্যাধি যে আমি দূর করতে পারছি না, কিন্তু চেষ্টা করে যাব। খেয়াল রাখবেন তিনি হচ্ছেন মহানগরিক। এই মহানগরের ভালো মন্দ যাবতীয় দেখার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে মেয়র সাহেবের। কিন্তু সেই মেয়র যদি বলেন যে কি করে বেআইনি নির্মাণ হচ্ছে আমি বুঝতে পারছি না, কার্যত সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, দূর করতে পারছি না, শহরের নাগরিকদের যদি এই রকম দুর্দশা, এই অনিবার্য কার্যত পরিণতি হয়ে দাঁড়িয়েছে 9টা প্রাণের, তিনি যদি বলেন যে আমি কি করব, তাহলে নগরবাসী শহরবাসী যাবেনটা কোথায় বলুন তো? কাউন্সিলরকে কার্যত আড়াল করার চেষ্টা করছেন মেয়র। তিনি বলছেন যে এই বেআইনি নির্মাণ দেখার দায়িত্ব কাউন্সিলরের নয়, তার জন্য বিল্ডিং বিভাগ আছে, বিল্ডিং বিভাগ নাকি তার জন্য মাইনে পায়, তারা দেখবেন, কাউন্সিলরের দায়িত্ব নয়। কি আশ্চর্য, তারই ডেপুটি, মেয়রেরই ডেপুটি, মানে ডেপুটি মেয়র অতীন ঘোষ, তিনি বলছেন না তেমনটা নয়। যিনি চেয়ারে বসেছেন, অর্থাৎ ওয়ার্ডের দায়িত্ব নেওয়ার জন্য চেয়ার যিনি দখল করে বসে আছেন, তার দায়িত্ব, তিনি জবাবদিহি করতে বাধ্য তাকেও। এমনকি অতীন ঘোষ নিজের উদাহরণ দিয়ে বলছেন যে আমার ওয়ার্ডে কিছু ঘটলে আমাকে জবাবদিহি করতে হবে, আমি ব্যাখ্যা দিতে বাধ্য। সম্পূর্ণ উল্টো সুর মেয়রের শোনা যাচ্ছে ডেপুটি মেয়রের কথা। দেখুন ডেপুটি মেয়র কি বলছেন। ঘটনাটা তো অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক। কলকাতা পুরসভায় আছি, পুরসভা তো একদম দায় এড়াতে পারে না, নৈতিক দায় তো পুরসভার উপরে পড়ে। ওভার পপুলেটেড এরিয়া, ফলে ওখানে মানে শৃঙ্খলা আনতে গেলে কড়া আইন প্রয়োগ করার দরকার আছে, কড়া আইন তৈরি করার দরকার আছে। আমি নিজে মনে করি যে আমার এলাকায় যদি প্রত্যেকটি অঞ্চলে আমার যোগাযোগ থাকে এবং আমি যদি সদা সর্বদা সচেষ্ট থাকি, তাহলে এইরকম ধরনের ঘটনা আটকানো সম্ভব। আমি এই চেয়ারে বসে আছি, তো আমার সামনে যদি কোনো ঘটনা ঘটে, আমার এগুলোকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব। তো
তো আমি এটাকে তো অস্বীকার করতে পারি, নৈতিক দায়টা অস্বীকার করতে পারি। বাড়িটা তো বেআইনি ছিল, মুখ্যমন্ত্রী মেয়র দুজনই বলছে। কাউন্সিলর উনি ইতিমধ্যে কাগজে পরিচয় জেনেছে, উনি বলছেন এটা আমার জ্ঞাতসারে ছিল না। হতে পারে ওনার জ্ঞাতসারে ছিল না, কিন্তু ঘটনার দায় যদি আমার ওয়ার্ডে এরকম ঘটনা ঘটতো তাহলে আমি কাউন্সিলর হিসেবে তার দায়টা এড়াতে পারতাম। কলকাতায় সমস্ত ওয়ার্ডই হচ্ছে এই বেআইনি। কম বেশি নিশ্চয়ই, কম বেশি তো হয়। এখন আমি বলতে পারি যে আমার কাছেতে এসে অনেকেই অনেক বিভিন্ন সময় একটা অনুষ্ঠানে ছবি তুলতে পারে, পরবর্তীকালে হতে পারে সে একটা প্রমোটিং করেছে, সেই প্রমোটিংয়ের দুর্ঘটনা হতে পারে। কিন্তু যদি আমার সাথে সবসময় থাকে, আমাকে যদি রোজ অনেক ছবি দেখানো যায় যে ও সবসময় আমার সাথে ঘুরছে, আমার সাথে থাকছে, তাহলে আমি দায় এড়াতে পারি। কলকাতা পুরসভার বিভিন্ন কাউন্সিলরদের এক্ষেত্রেও প্রশ্ন উঠেছে, তার দামি গাড়ি, দুর্মূল্য গাড়ি, তার অর্থ। যেভাবে অভিযোগের আঙুল উঠছে, তার দলের নেতৃত্ব নিশ্চয়ই ভাববেন। আমার ধারণা এ ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত তৎপর। আমার মনে হয় নিশ্চয়ই হবে যে আমাদের সবাইকেই বলতে হবে যে বার্ষিক রিটার্ন সাবমিট করুন। আমি আবার বলবো রিজুর কাছে আসার আগে যে রিজু একেবারে মহানাগরিক যিনি, তিনি মহানগরের ভালো মন্দ সবটা তিনি দেখবেন। আমরা এখানে বসে আলোচনা করছি, শহরবাসী যে নিশ্চিন্তে আছেন তার জন্য তারা এটা বিশ্বাস করেন যে মহানাগরিক আছেন। এখন মহানাগরিক যদি বলেন যে কি করে এইরকম বেআইনি অবৈধ বাড়ি নির্মাণ তৈরি হচ্ছে, আমি জানি না, আমার পক্ষে জানা সম্ভব নয়। এইটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, আমি দূর করতে পারছি না। শহরবাসী যাবে কোথায়? দেখো সুব্রতা, আমি পরিষ্কারভাবে বলি, যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, মর্মান্তিক ঘটনা, 9টা প্রাণ চলে গেছে। কিন্তু এর দায় আমি এখানে কাউকে ডিফেন্ড করতে আসিনি, দায় কলকাতা পৌরসভাকে নিতে হবে। একদম ওপর থেকে নিচ অব্দি যারা এর মধ্যে ইনভলভড আছেন, যাদের দায়িত্ব, তাদেরকে নিতে হবে। আমি 2-3টে কথা বলতে চাই। যখন এই ঘটনাটি ঘটে সেদিন রাত্রেবেলা মেয়র ওখানে যান, সারা রাত মেয়র ওখানে ছিলেন। তৃণমূলের ওখানের কর্মীরা, ওই অঞ্চলের কর্মীরা এই রমজানের উপোস রেখেও উদ্ধার কাজে মদত করেছেন। যে দুটো বাড়ি এখন হেলে আছে, এই দুটো বাড়ি ডেমলিশ করা হবে আগামী দিনে, এটা আমি এবিপি কে জানিয়ে দিচ্ছি। আর তারপরে সেই বাড়িতে যারা আছেন তাদের বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে তাদেরকে নতুন বাড়ি দেওয়া। আমি তোমার কাছে আসবো, এক সেকেন্ড। তুমি যেটা বর্ণনা দিচ্ছ রিজু, সেটা জানো যে 9টা প্রাণ চলে যাওয়ার পর আমরা কি করেছি তার ফিরিস্তি তুমি দিচ্ছ। তুমি এই 9টা প্রাণকে, তুমি ডেপুটি মেয়রের বক্তব্য শুনলে যে এই পরিস্থিতি এড়ানো যেত, যেভাবে কার্যত 4 ফুট রাস্তার ধারে G+5 একটা বিল্ডিং উঠছিল, সেই বিল্ডিং যে উঠছিল একদিনে তো হঠাৎ করে রাতারাতি তো তৈরি হয়ে যায়নি, কারুর নজর এলো না। তুমি বলছি কাউন্সিলর, তুমি এটা মানবে রিজু, তুমি তো কাউন্সিলরের বাংলা জানো বলে আমি বিশ্বাস করি। কাউন্সিলর মানে কি? কাউন্সিলর মানে পুরো পিতা, বা মহিলা যদি থাকেন পুরো মাতা। আমাদের বাড়িতে পিতা মাতা যেমন অভিভাবক, কাউন্সিলর হচ্ছেন সেই ওয়ার্ডের অভিভাবক, তিনি বা পিতা মাতার রোল প্লে করেন। আমি বলছি তারপরে তুমি বলতে পারো কি করে যে কাউন্সিলর কোথায় কি অবৈধ নির্মাণ হচ্ছে তিনি জানবেন না? আমি যে ওয়ার্ডে হয়েছে তার যে কাউন্সিলর, তাকে তো জবাবদিহি করতে হবে। আজকে এই ঘটনাটা ঘটার পর সারা রাত মেয়রে ওখানে থাকার পর পরের দিন সকালে ওখানে মুখ্যমন্ত্রী গিয়ে বলেছেন এটা জবাবদিহি করবেন। আমি কি বলতে পারি? আমি আমার কথাটা শেষ করে নি দয়া করে, আমি এইটুকু অনুরোধ করব। সেটা হচ্ছে পরের দিন সকালবেলা সারা রাত উদ্ধার কাজ চালানোর পরে পরের দিন সকালবেলা মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে বলেছেন যে এটা বেআইনি নির্মাণ হচ্ছিল, তো কাউন্সিলরকে জবাবদিহি করতে হবে। ইতিমধ্যে কলকাতা পৌরসভা যতজন মানুষ, ওটা তো একটা বাড়ি তৈরি হচ্ছিল, ওখানে কেউ থাকতো না, আশেপাশে যে বাড়িগুলো নষ্ট হয়েছে তাদের রিলোকেশন করা হয়েছে, তাদের ওষুধ হসপিটালের খরচা দেওয়া হচ্ছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দুটো বাড়ি যেটা হেলে গেছে সে দুটো ডেমলিশ করা হবে, নতুন বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে তাদের বাড়ি তৈরি করে দেওয়া হবে। আমরা 9টা প্রাণ ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু প্রশাসন, আমি অনেস্টলি এই চ্যানেলে বসে বলছি, প্রশাসন, পৌরসভা এমন কঠোর ব্যবস্থা আগামী দিনে নেবে যাতে এই রকম ঘটনা বাংলার বুকে, কলকাতার বুকে আর যেন না হয়। কিন্তু আমার এর মধ্যে একটাই অভিযোগ, সেটা হচ্ছে যে 9টা মানুষের প্রাণহানি হয়েছে। আর যেমন বিরোধীরা আঙুল তুলতেই পারে, কিন্তু যখন সারা রাত কেউ ছিল না, পরের দিন সকালবেলা ওখানে লোকসভা ক্যান্ডিডেটরা ওখানে যাবেন, গুমের সামনে বাইট দেবেন, ছবি তুলবেন, এদিকে উদ্ধার কাজে লেজ নাড়বেন না, শকুনের রাজনীতি করবেন, এটাও ঠিক না। এই মুহূর্তে আমার মনে হয় একটু মানবিক হওয়া উচিত। আমি বলছি তার মানে এই যে 9টা মানুষের প্রাণ চলে গেল, বিরোধীরা জাস্ট মুখে কুলু পেটে, মুখে আঙুল দিয়ে চুপচাপ বসে থাকবে, যা হয়েছে বরঞ্চ বিরোধীদের না। আমি বলছি রাজস্বী, তোমরা ভুল করছো, এক সেকেন্ড, তোমরা ভুল করছো, তোমরা সমালোচনা কেন করছো? তোমাদের বরঞ্চ এই যে এতক্ষণ ধরে ফিরিস্তি দিয়ে গেল না রিজু, যে কি কি করা হয়েছে, কোন প্রকল্পে কি বাড়ি দেওয়া হবে তাদের, অন্তত তোমাদের উচিত যে একেবারে বিরোধীরা ঐক্যবদ্ধভাবে তার গুণকীর্তন করা। এই ভুল কাজটি কেন করছো তোমরা রাজস্বী? প্রথম কথা সুব্রদা, এই ঘটনার প্রথম খবর সংবাদ মাধ্যমকে আমার দেওয়া ছিল, ভিডিও ফুটেজ এবং খবর
এবং আমাদের কার্যকর্তারা ওইখানে উপস্থিত ছিল, মেয়র তার অনেক পরে গিয়েছে। আমি প্রত্যেকটা ঘটনা জানি, কখন কি গেছে, আর টাইম বাই টাইম প্রত্যেকটা জিনিস মেনশন করা আছে। ওই বাড়িতে 16 থেকে 17 জন মিস্ত্রি থাকতো। যে লাশের কাউন্ট, মৃতদেহগুলোর কাউন্ট বলা হচ্ছে 9টা না 10টা, ওটা 9টা 10টা মিথ্যা কথা বলা হচ্ছে। ওখানে মিনিমাম 16-17 জন মিস্ত্রি এমনি প্রতিদিন থাকে, প্লাস ওখানে একটা ফ্লোরে জুয়ার ঠেক চলে। তাই সেখানে এক একটা দিনে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম ওই রাত্রির বেলাটা সময় যখন জুয়ার ঠেকটা চলে 23-24 জন থাকে ওখান থেকে। বাড়ির যে মালিক, যার জমি, যার টাকায় ওই বাড়িটা তৈরি হচ্ছে, তার নাম হচ্ছে শেরুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি তোমার আর্কাইভ চেক করে দেখো, দিনের পর দিন যখন কথা হয়েছে, আমি তিলজলা, তপসিয়া, বাইপাসের ধার এবং সেক্টর 5-এর দিকে ঢোকার সময় ডান হাতে এন্টায়ার সুকান্ত নগর বারবার করে বলেছি এগুলো প্রত্যেকটা ইল্লিগাল বাড়ি। 134 নম্বর ওয়ার্ডে একাধিক 10 বছর, 15 বছর, 20 বছরের পুরনো বাড়ির পাশে হাল ফিলে 2 বছর। আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করছি, আমি বলছি তুমি তো কোনো জনপ্রতিনিধি নও, না, তুমি কোনো এলাকাকে তুমি রিপ্রেজেন্টও করো না, একটা বিরোধী রাজনৈতিক দলের স্পোকসপারসন মাত্র। আমি তোমার যাবতীয় অভিযোগকে যদি সত্যি বলে ধরেও নেই, আমি বলছি এই তথ্যগুলো তোমার কাছে আছে, প্রশাসন জানে না? অবশ্যই আছে, এটা কেন নেই? আমি তোমাকে অত্যন্ত দায়িত্ব সহকারে বলছি, যে বাড়িটা তৈরি হয়েছে ইল্লিগাল বাড়িটা যেটা ভেঙে পড়েছে, এই বাড়িটার মোট এটার আন্ডারস্ট্যান্ডিং সেটিং হয়েছে 50 লাখ টাকা। 30 লাখ টাকা বড় মাথা খেয়েছে, 20 লাখ টাকা ছোট মাথা খেয়েছে। এবং এটা কোথায় আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে বসে, সেটাও আমি তোমাকে বলে দিতে পারি। পার ফ্লোর 2 লক্ষ টাকা করে নেওয়া হয়। 1 মিনিট, কার্তিক মাহাতো এবং আমি অভিযোগের দ্রুত একটু উত্তর নিয়ে নিই, আমি তারপর আবার আসবো। হ্যাঁ, আমার মনে হয় রাজস্বীর কাছে যা তথ্য আছে, যা ডিটেলস দিচ্ছে, সেটা তো প্রশাসনের কাছেও নেই, বাংলার বিরোধী দলনেতা বা অন্য বড় বড় নেতাদের কাছেও নেই। আমার মনে হয় অজিত দোভালের তো ইমিডিয়েটলি রাজস্বীকে রিক্রুট করা উচিত এই দেশের এনএসএ তে। অজিত দোভালের দরকার নেই, থাকার পরেও আসলে একটা কাঞ্চন মূল্যে, যেটা বিরোধী অভিযোগ করছে, কাঞ্চন মূল্যে সব জেনেও চোখে ঠুলি পড়ে বসে থাকা হয়েছে। আমাদের দুর্ভাগ্য যে তার জন্য যদি এই অভিযোগ সত্যি হয়, 9টা প্রাণ চলে গিয়েছে, যা কখনো আর ফিরিয়ে আনা সম্ভব নয়। আমি কৌস্তব চট্টোপাধ্যায়ের কাছে আসবো। কৌস্তব, তোমার মনে আছে নিশ্চয়ই যে শোভন চট্টোপাধ্যায় তখন কলকাতা পুরসভার মেয়র ছিলেন। তিনি যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন, ওই মেয়র পদে আনা হলো ফিরহাদ হাকিমকে। এই যুক্তি দেওয়া হয়েছিল তখন যে পুরমন্ত্রী এবং পুরসভার মেয়র যদি এক ব্যক্তি হন তাহলে সমন্বয়ে সুবিধা হয়, কলকাতার যারা নাগরিকরা রয়েছেন তারা পুরো পরিষেবা পেতে তাদের অনেক সুবিধা হয়। আমি বলছি এরপর যদি মেয়র বলেন যে কোথায় অবৈধ নির্মাণ হচ্ছে, কেন হচ্ছে আমি জানবো কি করে, কার্যত সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, আমি রোগ নিরাময় করতে পারছি না, আমি তারপর সাধারণ মানুষের দুর্গতির কথা তুমি ভাবতে পারো? শুভ্র, তুমি ঠিকই মনে করেছো, শব্দটা ওরা বলেছিল ফুল টাইম মেয়র। আমি গার্ডেন নিচে গেছিলাম সেলিমদার সাথে কালকে, একটা বাচ্চা ছেলে ক্লাস 7-এ পড়ে একটা কবিতা লিখে আমাকে পাঠিয়েছে। আমি শুধু বলি কতটা মানে বাচ্চারাও এখন তৃণমূল কংগ্রেসকে সব বলছে, ছাদের গায়ে ছাদ লেগেছে, শহর গড়ার হবি, কমিশনে অগ্রণী সে, ডাকনাম তার, ঠিকই ধরেছেন ববি, স্কোয়ার ফুটে উঠছে তোলা, ফুটছে জোড়া ফুল, নখালালাস কি আর এমন, ঠান্ডা ঠান্ডা কুল, কলকাতাটাই আসলে আজ তাসের ঘর, নমুনা বন্দরে, পার্সেন্টেজ আসলে গেছে কালীঘাট অন্দরে। আচ্ছা শুভ্র, তোমার পরের যা প্রশ্ন আমাকে করবে সেটাই আমি বলি তোমার হয়, যে বাম আমলে না কি হয়েছে। আচ্ছা ঠিকই বলেছেন, হয়তো বাম আমলে না সবচেয়ে বড় অপরাধ তৃণমূল কংগ্রেস দলটা হয়েছে। আচ্ছা বাম আমলে কী আর হতে বাকি আছে? একজন ধর্ষণ হয়েছিল, মহিলা নাকি প্রেগনেন্ট হয়ে গিয়েছিল বাম আমলে। কি শুনেছিলাম 21শে জুলাই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন, ডান দিকে ববি কি হাসি, বাদিকে পার্থ কুমড়ো পটাশ, কি পা নাচানো, ফাইল খুলবো, বিকাশ ভট্টাচার্যের ফাইল খুলবো। পরের দিন সকালবেলা খাটের তলায় 50 কোটি খুলে গেল। কি দেখেছিলাম 15টা ফাইল গৌতম দেবকে টার্গেট করে বলেছিল ওই হাইকোর্ট সামনে দাঁড়িয়ে, তো তারপর যে নাকি সিপিআইএম নাকি ফাইল পুড়িয়ে দিয়েছে। তখন আমাদের কথা হচ্ছে কতবার, এখন যা অবস্থা হয়েছে, ববি হাকিমকে যদি জিজ্ঞাসা করেন আপনার নাম কি, বলতে পারে পরম্পরা কিন্তু শেষ হয়নি, এখন আমি তোমার কাছে আসছি, বলছি ফাইলে পরম্পরা শেষ হয়নি। এবার অর্জুন সিং এর বিরুদ্ধে নাকি সোমনাথ শ্যাম আবার হলুদ ফাইল খুলবেন বলছেন। সেসব বলতে পারবো না, কখন তৃণমূলকে বিজেপি বুঝতে পারি না। কিন্তু আমি আবার বলবো যে ববি হাকিমকে যদি জিজ্ঞাসা করেন আপনার নাম কি, বলতে পারে বামফ্রন্ট হাকিম, বলতে পারে মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করেন নাম কি, বলতে পারে বামফ্রন্ট বাম সিপিআইএম ব্যানার্জি, বলতে পারে। মানে যে অবস্থায় সবেতেই সিপিআইএম এর ভুক দেখছেন। আসলে কথাটা কি? কথাটা হচ্ছে অ্যাস্টন মার্টিনে চড়া 5 কোটি টাকার কাউন্সিলরের বিরুদ্ধে আমরা আগেই বলেছিলাম, ওখানে স্কোয়ার ফিটে টাকা ওঠে, ওখানের কাটমানি কালীঘাট অব্দি পৌঁছয়, ববি হাকিম অব্দি পৌঁছয়। গার্ডেন নিচে যে বাড়ির তলায় টাকা পেয়ে পাওয়া গেছিল খাটের তলায়, তার সাথে এই কাউন্সিলরের সম্পর্ক আছে, এই প্রমোটারের সম্পর্ক আছে। গার্ডেন রিচ মেটিয়াবুরু জুড়ে এই প্রমোটার হচ্ছে ববির এবং ওই কাউন্সিলরের 1 নম্বর লোক, 1 নম্বর হয়ে গেছে। এবার কৌস্তবদা বলে নিল, কৌস্তবদা ভুলে গেছে হচ্ছে ওই অঞ্চলে
এনাদের পোষ্যপুত্র যে কালিমুদ্দিন শামস ছিল, এই ক্যান্সারের শুরু তো ওনারাই করেছেন। ক্যান্সারের ট্রিটমেন্ট তো 11 বছর ধরে চলছে। এবার হয়তো গামা থেরাপিটা একটু আমি বলছি কিন্তু ক্যান্সারটা একবারে মিটে যায়। মানে 2011 থেকে 24 পর্যন্ত 12 বছরে কোনো কোথায় ট্রিটমেন্ট করে যাচ্ছে? এখন তো সামাজিক ব্যাধি ও রোগ সারাতে পারছি না। একটা কথা বলি, মেয়র হওয়ার পরে আমি খুলে বলে দিই, ববি হাকিম মেয়র হওয়ার পরে আপনাদের কাছেও তথ্য আছে 863টা বেআইনি বিল্ডিং ভাঙা হয়েছে। কিছু কিছু বেআইনি বিল্ডিং এর প্রমোটাররা, মালিকরা আবার হাইকোর্ট থেকে গিয়ে স্টে অর্ডার নিয়ে এসেছে। আজকে যেখানে আগে বামফ্রন্ট আমলে বিএলআর অফিসে গেলে বিএলআর পেছনে ঘুরতে ঘুরতে মানুষের সোল হয়ে যেত, এখন বিএলআর পেছনে ঘুরতে হয় না। এখন যেটুকু ক্যামেরার সামনে এসেছে যে অবৈধ নির্মাণের, আমরা জানি না সেটা হিমশৈলের চূড়া কিনা। সত্যি যদি সেটা হিমশৈলের চূড়া হয় এবং কলকাতা শহরে অভিযোগ অনুযায়ী পুকুর বুঝিয়ে যেভাবে বহুতল উঠছে, তার সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না। এবং সেই সত্যি যেটা কিছুক্ষণ আগে ক্যান্সারের কথা বলছিল রিজু, সেই ক্যান্সারের নিরাময় তাহলে গত 12 বছর ধরে করার চেষ্টাটুকু কি করা গিয়েছে? এই পর্বে শুরুতে কতগুলো ছবি আপনাদের সামনে রাখবো, যে ছবিগুলো দেখিয়ে প্রমোটারের সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠতার দাবিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বিরোধীরা। এক এক করে ছবিগুলো দেখুন। দেখতে পাচ্ছেন মোহাম্মদ ওয়াসিম, অভিযুক্ত প্রমোটার, যাকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ তদন্তের স্বার্থে যাকে 14 দিনের হেফাজতে নিয়েছে। একেবারে তৃণমূলের যে দলীয় পতাকা পাশে দেখতে পাচ্ছেন এবং সেখানেই মোহাম্মদ ওয়াসিমকে দেখা যাচ্ছে। তৃণমূলের প্রচারে 21শে জুলাইয়ের প্রচার, সেই প্রচারে একেবারে সেখানে মোহাম্মদ ওয়াসিমকে দেখা যাচ্ছে। এই যে 9 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, এই বেআইনি অবৈধ নির্মাণ যার হাত ধরে হচ্ছিল, যে এই প্রমোটার যাকে গ্রেফতার করেছে পুলিশ, সেই মোহাম্মদ ওয়াসিমকে দেখা যাচ্ছে 21শে জুলাইয়ের মিছিলে, তৃণমূলের প্রচার মিছিলে। এইবার দেখুন কাউন্সিলরের সঙ্গে ছবি, শামস ইকবালের সঙ্গে মোহাম্মদ ওয়াসিমের ছবি। একেবারে সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ছবি রীতিমতন ভাইরাল হয়েছে, যে ছবিগুলোকে হাতিয়ার করে বিরোধীরা একযোগে আক্রমণ করতে শুরু করেছে যে শাসক দলের সঙ্গে প্রমোটারের সরাসরি যোগ রয়েছে, শাসক ঘনিষ্ঠতার অভিযোগ তারা তুলছেন। আর আমি এইবারে আপনাদের দেখাবো যে প্রমোটার, যে অভিযুক্ত প্রমোটারকে 14 দিনের জন্য ফুল টার্ম পিসি পুলিশ পেয়েছে, তিনি কি বলছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে। ইঞ্জিনিয়ার জানেন, ইঞ্জিনিয়ার না 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 আমায় মার্জনা করবেন, আমার একটা গানের লিরিক্স একদম প্রথম দিকটা সেটা মনে পড়ে যাচ্ছে, তোমার আমার জীবন বিনা এক তারেতেই বাঁধা। ঠিক খেয়াল করবেন, এক সূত্রে হচ্ছে দাবিগুলো বাঁধা। যেমনটা দাবি মহানাগরিক করছেন, যে দাবি কাউন্সিলর করছেন, সেই দাবি কিন্তু অভিযুক্ত প্রমোটার করছেন। আমি শুভময় মৈত্রের কাছে আসতে চাইবো। শুভময় দা, এই ঘটনায় এখনো পর্যন্ত, আচ্ছা, মহানাগরিক বলছেন যে কাউন্সিলর জানবেন কি করে, কাউন্সিলরের পক্ষে অবৈধ নির্মাণ কোথায় হচ্ছে সেটা জানা সম্ভব নয়, আসলে জানবেন বিল্ডিং বিভাগের আধিকারিকরা যারা মাইনে পান। আপনি জানেন যে ইতিমধ্যে দুজন, একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তাদের শোকজ করা হচ্ছে অদ্ভুতভাবে। আমি জানি না কাকতালীয় কিনা, মেয়র, কাউন্সিলর এবং অভিযুক্ত প্রমোটারের বক্তব্য সুরে সুরে মিলে যাচ্ছে। দেখুন, মানে মূল মুশকিলটা হচ্ছে যে মেয়র তো বলেই দিয়েছেন যে এটি সামাজিক ব্যাধি, এটি রাজনৈতিক ব্যাধি নয়। আর কি ভোট বসন্তে, মানে যে রাজনীতিতে আর কয়েকদিনের মধ্যেই এই যে রক্ত, এই কান্না, এই কষ্ট, সেগুলো শুকিয়ে যাবে আর কি। এবং তারপর এই ব্যাধিটা সামাজিক ব্যাধি হয়ে থাকবে, রাজনৈতিক নেতাদের তো এখানে একেবারেই কোনো দায় থাকবে না। আমার একটা গানের কথা মনে পড়ছে আর কি, এমনিতে যারা ছিল বস্তিতে কোনো রকমের রাস্তা না, অমনিতে তারা বাস্তু খুইয়ে আঁকড়ে ধরল পিলখানা। সেই বাস্তু খোয়ানো মানুষগুলোর যে 9খানা ভোটার কার্ড, 9 জন মারা গেছেন, সেই ভোটার কার্ড নিয়ে আবার সামনে লোকসভা নির্বাচনে কেউ ভোট দিতে যাবেন না তো? এই সন্দেহটাই বারবার মনের মধ্যে আসছে। রাজনীতি বদলায়, শাসক যিনি থাকেন তিনি তার আগের শাসকের কথা বলেন, কিন্তু মাথায় রাখতে হবে এই বেআইনি নির্মাণ কিন্তু
সেইখানে যে কনস্ট্রাকশন হয়েছিল তুলনায় নিম্নবিত্ত মানুষরা কিনতে যাচ্ছিলেন। আমরা 1600-1700 টাকা স্কোয়ার ফিটের কথা শুনছিলাম। সারা কলকাতা জুড়ে বড় বড় জায়গায় 10,000-12,000 টাকা স্কোয়ার ফিটের বাড়ি তৈরির সময়ও কিন্তু এই বেআইনি কার্যকলাপ চলছে। বিভিন্ন বড় বড় রাস্তার পাশে বিভিন্ন জলাভূমি একেবারে বুঝিয়ে দিয়ে। এবং মূল সমস্যাটা যেটা হচ্ছে, সামাজিক ব্যাধির কথা বারবার বলে রাজনৈতিক নেতারা এবং রাজনৈতিক শাসকেরা আমাদের বুঝিয়ে দিতে চাইছেন। এখানে আমরা শুনতে চাই প্রশাসকদের কথা, আমরা শুনতে চাই পুলিশের বড় কর্তা কি বলছেন, আমরা শুনতে চাই ইঞ্জিনিয়াররা কি বলছেন। আজকে ইঞ্জিনিয়ারদের নামে, ইঞ্জিনিয়ারদের ঘাড়ে দোষটা চাপিয়ে দেওয়া হচ্ছে, বারবার দোষ দেওয়া হচ্ছে এই মানুষগুলোর নামে। রাজনৈতিক নেতারা যারা ক্ষমতায় থাকছেন তারা এর যে ভাগ নিচ্ছেন বলে যে অভিযোগগুলো উঠছে, সেই অভিযোগগুলো কি তাহলে একেবারে মিথ্যে? অর্থাৎ সব দায়টা সমাজের, রাজনীতির কোনো দায় নেই এবং বিশেষ করে বর্তমান শাসকের, এটা ভাবতে খুবই অবাক লাগে। আমি বলছি এবার তো অনেকে আমি বলছি এই প্রশ্নটা কেন এখনো এলো না, আমি তাতেই অবাক হয়ে যাচ্ছে যে তারা ওখানে ছিলেন কেন। তারা তো জানেন যে ওখানে থাকলে যে কোনো সময় এই গগনচুম্বী বাড়িটা পড়ে যেতে পারে, তাদের প্রাণহানি ঘটতে পারে। ফলে যারা প্রাণ হারিয়েছেন সমস্ত দায়টা যেন তাদের, শুধু এইটুকু বলা বাকি রয়েছে। আমি এইখানে একেবারে আইনজীবীর কাছে জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে আসতে চাইবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে কি অনিশ্চয়তাকে সঙ্গী করে প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকিকে সামনে নিয়ে একটা দিন তাদের কাটাতে হচ্ছে এই অবৈধ নির্মাণ এবং এই ফ্ল্যাটগুলোতে, বাড়িগুলোতে যারা বসবাস করছেন। কি বিনিদ্র রজনী তাদের প্রত্যেকটা রাত কাটাতে হচ্ছে। একবার ছবিটা দেখুন। গার্ডেন রিচের পাহাড়পুর রোডে নির্মীয়মান বহুতল ভেঙে ইতিমধ্যে 9 জনের মৃত্যু ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর তথ্য হাতে এসছে 134 নম্বর ওয়ার্ডকে কেন্দ্র করে, যেখানে বিপর্যয় স্থল, সেই বিপর্যয় স্থল থেকে মাত্র 500 থেকে 600 মিটারের মধ্যে এমন 6টি অর্থাৎ হাফ ডজন বাড়ির হদিশ মিলেছে, যার 5টির নেই কোনো ওয়ার্ক পারমিট বা বিল্ডিং পারমিট। বিল্ডিং দুটি দেখা যাচ্ছে যে পাহাড়পুর রোডের উপরে অবস্থিত এই বিল্ডিং 4 বছর আগে কিন্তু এই বিল্ডিং দুটি তৈরি করা হয়েছিল। একটি বিল্ডিং আরেকটি বিল্ডিংয়ের উপর সম্পূর্ণরূপে হেলে রয়েছে। যেটা আমরা পুরসভার সূত্রে জানতে পারছি যে এই বিল্ডিংয়ের একেবারে ওপরের যে ফ্লোর রয়েছে সেই ফ্লোরটি অবৈধ থাকায় সেই ফ্লোরের যে রুফ অর্থাৎ ছাদ, সেই ছাদ কিন্তু ইতিমধ্যে ফুটো করে দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে। তা সত্ত্বেও গোটা বিল্ডিংটি কিন্তু বাদিকের বিল্ডিংয়ের উপরে হেলে রয়েছে বিপজ্জনকভাবে। স্যাংশন হচ্ছে যত G+3 স্যাংশন হচ্ছে, G+3 হোক, G+4, G+5, এর মধ্যে পুরো গভর্নমেন্টও ইনভলভ আছে। উপরে যে ফ্লোর নির্মাণ করেছে এটা তো প্রমোটার করেছে, ইললিগাল করেছে। এখানে কি আমরা বারণ করলে ওরা শুনে যাবে? আজকে বারণ করলে আমাদের মেরে পাঠাবে। এখানে J470A এবং J470B পাহাড়পুর রোড, বিল্ডিংয়ের নাম কণিকালয় 1 এবং কণিকালয় 2। এর মাঝখানে দুটি বিল্ডিংয়ের মাঝখানের যে গ্যাপ সেটা মাত্র 1 আঙুল, এবং বাকি অংশের ছবিটা দেখলে আপনার শিউরে উঠবেন যে কোনো দূরত্ব নেই। বিল্ডিংয়ের কার্নিশকিন্ন অন্য বিল্ডিংয়ের মধ্যে এসে কার্যত ঢুকে পড়েছে। এমন পরিস্থিতিতে কিন্তু রয়েছেন এখানকার প্রায় 28টি ফ্ল্যাটের বাসিন্দারা। হবে না, আপনি দেখুন আজকে বড় আমাদের থেকে ট্যাক্স দিচ্ছে, তো ট্যাক্স দিচ্ছে উইদাউট চেকিং করে ট্যাক্স দিচ্ছে। ও তো ট্যাক্স দিচ্ছে, তো ওখানে অ্যাড্রেস যাচ্ছে কি হ্যাঁ এই প্রপার্টির জন্য আমি মিউটেশন করছি। তো এই প্রপার্টি উনি যখন প্ল্যান দিয়েছেন ওনার কাছে জানা নেই যে অ্যাকচুয়ালি এই প্রপার্টি এক্সিস্ট করে কি করে না। তারা বলছেন যে এই প্রমোটারের উপরে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, তাদের প্রভাব রয়েছে মাথার উপর, তাদের সেই প্রভাবের হাত রয়েছে এবং সে কারণে এইরকমভাবেই আইন ভাঙা হয়েছে। কিন্তু বাসিন্দাদের বক্তব্য, পুরসভা এখানে কর নিচ্ছে, পুরসভা মিউটেশন হয়েছে, অথচ কমপ্লিশন সার্টিফিকেট এখন তাদের হাতে আসেনি। কিন্তু তাদের বক্তব্য যে পুরসভার তরফে বিপজ্জনক নোটিশ তো টাঙিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই বিল্ডিংয়ের ভবিষ্যৎ কী তা নিয়ে কিন্তু তারা সন্দিহান। ক্যামেরা শান্তনু দত্তর সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এই মুহূর্তের খবর, গার্ডেন রিচ থানায় আরও একটি অভিযোগ দায়ের হয়েছে। কলকাতা পুরসভার ধৃত প্রমোটার এবং 2 সহযোগীর নামে বেআইনি নির্মাণের অভিযোগ। ধৃত প্রমোটার মোহাম্মদ ওয়াসিম এবং 2 সহযোগী রাজা এবং মোহাম্মদ নাসিমের নামে অভিযোগ দায়ের হয়েছে। ধ্বংসস্তূপে এখনও একজন আটকে রয়েছেন এমনটা পুলিশ জানাচ্ছে। 2 জনের এখনো পর্যন্ত খোঁজ নেই বলে পুলিশের কাছে স্থানীয়রা দাবি করেছেন। আমি এখানে জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় আইনজীবী, আমি কোর্টে শুধু একটা অংশ উল্লেখ করে আসতে চাইবো। মহামান্য বিচারপতি অমৃতা সিনহা কড়া ভাষায় আজকে বলে দিয়েছেন যে এই বেআইনি নির্মাণ ভাঙার যে নির্দেশ, তার বিরুদ্ধে স্থগিতাদেশের আবেদন তিনি শুনবেন না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন। 3টি আবেদন তিনি শুনতে পর্যন্ত রাজি হননি আজকে। আমি জয়ন্তদা, বৈপরীত্যটা কোন জায়গায়?
টক টু মেয়রের ব্যবস্থা করলেন মাননীয় মহানাগরিক। উদ্দেশ্য ছিল মহৎ, এ নিয়ে কোনো সন্দেহ নেই যে কলকাতাবাসীর যাবতীয় যা অভিযোগ আছে মেয়র সরাসরি শুনবেন। কেন বৈপরীত্য বলছি, এই গার্ডেন রিচে যারা স্থানীয় বাসিন্দারা তারা বলছেন চোখের সামনে এরকম ইললিগাল বিল্ডিং তৈরি হচ্ছে, 4 ফুট রাস্তার ধারে 6 তলা বিল্ডিং তৈরি হচ্ছে, অভিযোগ জানানোর সাহসটুকু নেই, কারণ যে মুহূর্তে মুখ খুলবো বাড়িতে ঢুকে গুলি করে দিয়ে চলে যাবে। এটা বৈপরীত্য যদি না হয়, এটা যদি আইরনি না হয়, তাহলে কোনটাকে তুমি আইরনি বলবে? প্রথমে আমি দুটো দৃশ্যের কথা বলে আমার বক্তব্য শুরু করি। সিবিআই ধরে নিয়ে গেছেন মেয়রকে, মেয়র কাঁদতে কাঁদতে বলছেন কলকাতার মানুষদের আমাকে বাঁচাতে দিল না। তো এই হলো বাঁচাবার নমুনা, কলকাতার মানুষকে তিনি মারছেন। দ্বিতীয় দৃশ্য, কয়েক বছর আগে নয়ডায় দুটি বিরাট বিরাট টাওয়ার সুপ্রিম কোর্টের নির্দেশে ভেঙে ফেলা হয়েছিল এবং তখন মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিলেন এই যে আকাশচুম্বী টাওয়ার দুটো তৈরি হলো, রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ দেখেনি, কোনো মানুষ দেখেনি, একদিনে তৈরি হয়েছে তা হতে পারে না। মানুষ দেখেছে কিন্তু মানুষ চুপ করে থেকেছে, চুপ করে থাকাটাও একটা অন্যায়। এবং সেখানে ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল ওই প্রমোটারের কোম্পানিকে, তারা ক্ষতিপূরণটা দেবে, সরকার দেবে না। এখানেও যেমন সরকার নিজে দিতে চাইছেন, আমি বলছি কেন মেয়র, প্রমোটার, কাউন্সিলর তারা মিলে ক্ষতিপূরণটা দেবে না? এখানে দায় শুধু প্রমোটারের নয়, মেয়র তো একজন পুরো নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী, তিনি জানতেন না? এখানে মেয়র, কাউন্সিলর থেকে ইঞ্জিনিয়ার, ডেপুটি ইঞ্জিনিয়ার সবাই দায়ী। তৃতীয়ত, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে সন্ত্রাসবাদী আক্রমণ শুধু একটা মেশিন গান থেকে গুলি চালিয়ে 9-10 জন লোককে মারলে হয় না। এই ধরনের সংগঠিত অপরাধ যার মাধ্যমে এখন অবধি 9 জন মারা গেছে, আরও 20-21 জন আহত, তারা কোনোদিন দাঁড়াতে পারবে কিনা আমি জানি না, এটাও একটা সন্ত্রাসবাদী আক্রমণের সামিল এবং এর জন্য সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হওয়া উচিত, যা হবে একটা দৃষ্টান্তমূলক সাজা। তৃতীয়ত, যেটা আইনের কথা, একটু আগে ডেপুটি মেয়রও বলছিলেন আইন করা উচিত। তারা কি জানেন যে কলকাতা কর্পোরেশন অ্যাক্ট রয়েছে এবং সেখানে পরিষ্কার বলা রয়েছে কত ফুট চওড়া রাস্তার উপরে কত ফুট উঁচু বাড়ি হতে পারে? এখানে 4 ফুট চওড়া রাস্তার উপরে G+5। দেখুন, আইনটা তৈরি হয়েছিল সৎ উদ্দেশ্যে। বলা হয়েছিল যে বড় বড় বাড়িগুলি তৈরি হবে যেখানে সেখানে একটা অ্যাম্বুলেন্স ব্যাক করতে পারবে, অর্থাৎ শুধু ঢোকা নয়, ঢুকে ব্যাক করতে পারবে, ফায়ার ব্রিগেডের গাড়ি ব্যাক করতে পারবে। দমকল কাজ শুরু করতে পারেনি রবিবার। কি করে রিজুর দুটো কথায় আমার আপত্তি আছে। রিজু শুরুই করলো দুর্ভাগ্যজনক এই শব্দটা দিয়ে, আমি বলবো এটা দুর্ভাগ্যজনক নয়, এটা তো বেআইনি। বেআইনিটাকে দেখেও না দেখে রাখা হয়েছে। আর একটা কথাও বলেছে যে যারা দায়ী তারা জবাবদিহি করবে না। জবাবদিহি চাইছি না আমরা চাইছি গ্রেপ্তার। এই মানুষগুলোকে এক্ষুনি গ্রেপ্তার করতে হবে। আর একটা কথা বলবো, কলকাতার অনেক জায়গায় যখন আমরা যাই, বিশেষত মা ফ্লাইওভারের উপর দিয়ে যখন আমরা যাই, দুদিকে গিজগিজে বাড়ি দেখি যেগুলো নিয়ে বলার অবকাশ থাকে না, যেগুলো বেশিরভাগই বেআইনি, সেগুলো কি দেখা হচ্ছে? দেখুন জয়ন্ত বাবু যেটা বললেন একদম ঠিক, যে কলকাতা কর্পোরেশনের অ্যাক্ট আছে, অ্যাক্ট অনুযায়ী পারমিশন দেয়া হয় জায়গা বিশেষ করে যে G+3 হবে, G+4 হবে। এবার সেখানে যে লোকাল প্রমোটাররা এই আইনের ফাঁক বা আইনকে কার্যত করে নোংরামিটা করছে বা এক্সট্রা বিল্ডিং, তাদের বিরুদ্ধে কঠোরতম সাজা দিতে হবে এবং ব্যবস্থা নিতে হবে, সেটা একদম ঠিক, সেটা আমি বলছি। কিন্তু মেয়র যে কাজ করছে, এমন একটা মুক্তাঞ্চলে দাঁড়িয়েছে, একদম এইসব কথা বললে হবে না। আজকে আমি বলছি মেয়র একটা বক্তব্য রাখছেন, ডেপুটি মেয়র একটা বক্তব্য রাখছেন, পুরো বক্তব্যটা আপনারা দেখান। আজকে যে মেয়র কাজ করছে, আজকে এবিপি আনন্দ পুরোটা দেখানো হয়েছে। দুর্ভাগ্যজনক মর্মান্তিক ঘটনা ঘটেছে, কিন্তু তৃণমূল কংগ্রেস আর মেয়র তো সারা রাত বসে ওখানে ফ্যাসিলিটি দিচ্ছে। তুমি ঘটনা সেটার কথা বলছো, সেটা তুমি স্বীকার করো। টক টু মেয়রের কথা বলেছো, কিন্তু প্রশ্ন এখানে একটাই, ইল্লিগাল বাড়ি মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন, মেয়র স্বীকার করেছেন, কিন্তু ইল্লিগাল বাড়িতে জলের কানেকশনটা কি সেটাও ইল্লিগাল ভাবে আসছে না সেটা লিগাল ভাবে আসছে? জলের কানেকশন তো পৌরসভাকে দিতে হয়, ফেরুলটা তো পৌরসভাকে লাগাতে হয়, তাহলে ইল্লিগাল বাড়িতে পৌরসভা জলের কানেকশন কিভাবে দিচ্ছে? সেখান থেকে সিওয়েজ সিস্টেমটা কি করে বেরোচ্ছে? এটা তো কোনো প্রমোটার করতে পারেন, এটা পৌরসভাকে করতে হয়। আর আমি জানি না এবিপি আনন্দর এই মুহূর্তে কলকাতা শহরের যে সমস্ত দর্শকরা দেখছেন, যদি তাদের কোনো রকম ব্যবস্থা থেকে থাকে, তারা জানেন বাড়ির বাইরেটাতে যদি একটা 1 ইঞ্চি প্লাস রিপ্লাস্টারিং করে, মানে ডিপ্লাস্টার করে রিপ্লাস্টার করতে হয়, তাহলেও কাউন্সিলরের লোক চলে আসে, পয়সা দাও, পয়সা দাও, 2 লাখ টাকা দাও, 1 লাখ টাকা দাও। আমি বলছি কাউন্সিলর জানবেন না কেন?
আমি কৌস্তব চট্টোপাধ্যায়ের কাছে আসবো। কৌস্তব, তোমার নিশ্চয়ই মনে আছে যে সিন্ডিকেট চক্র যেভাবে বারবারন্ত একটা জায়গায় এমন পৌঁছেছিল স্বয়ং নেতাজির পরিবার পর্যন্ত সেখান থেকে রেহাই পাননি। আমি বলছি আজকে কি প্রমোটার চক্র যে এতটাই তাদের থাবাকে শক্ত করেছে, এই শুধু গার্ডেন রিচের কথাই যদি বলি, যে স্বয়ং মেয়র পর্যন্ত নিজেকে অসহায় মনে করছেন? না, মেয়র তো বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। আসলে উনি ভুলে গেছেন যে এমআইসি বিল্ডিংয়ের নাম হচ্ছে ববি হাকিম। আচ্ছা, ডেপুটি মেয়রও এখানে এসে ভাষণ দিচ্ছেন। ডেপুটি মেয়র যেখানে বিধায়ক 1 থেকে 6 নম্বর ওয়ার্ডে, তার মেয়ে আর জামাইয়ের নাম বলবো, বেআইনি কারবারের মালিক 66 নম্বর ওয়ার্ড ফৈয়াজ আহমেদ খান, আর তার বাবা ওই যে কসবার বিধায়ক 420 নাম নিতে ইচ্ছা করে না, 15-20 কোটি টাকা সম্পত্তি বাগিয়েছে 5 বছরে। তাহলে 66 নম্বর ওয়ার্ড নিয়ে আলোচনা হলে 1 ঘন্টা লিস্ট বের করবো 66 নম্বর ওয়ার্ডে কত বেআইনি বাড়ি, পুরোটার মাথায় খালি ঘর, পুরোটার মাথায় খাইবো, পুরোটার মাথায়। আমি শুধু একটা চিঠি দেখাতে চাই, যদি আপনারা জুম করেন, 12ই মে 2023 মেয়র অফিস থেকে সকল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর ইঞ্জিনিয়ারদের বলা হয়েছিল বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়ার জন্য। আমি থামালাম, শুভম মৈত্র হাত তুলছিলেন, কিছু বলছিলেন। দেখুন, পিসার হালানো মিনারের মতন তো গার্ডেন রিচেও দেখতে পাচ্ছি, এবার এগুলো সত্যি অনেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন না সকলেই। এবার সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি যারা কর্মী আছেন, যারা ইঞ্জিনিয়ার আছেন, তাদের কিন্তু এই দায়িত্ব কড়াভাবে নিতে হবে যে রাজনৈতিক নেতা নেত্রীরা তারা বদল হন, কাউন্সিলর বদল হন, কিন্তু সরকারি যে ব্যবস্থা সেই ব্যবস্থাকে কিন্তু কড়া হাতে এই যে দৃশ্যমান বিষয়গুলো এর বিরুদ্ধে কিন্তু তাদেরই প্রতি মুহূর্তে পদক্ষেপ গ্রহণ করতে হবে। না হলে কিন্তু এই বিপদ থেকে, এই যে সামাজিক ব্যাধি আর কি, রাজনৈতিক ব্যাধি তো নয়, এর থেকে বেরোনো কিন্তু আমাদের শুধু আমার এখানে একটা কথা বলা দরকার, কৌস্তব যার যার নামে অভিযোগ করলো এবং যা যা অভিযোগ করলো সম্পূর্ণভাবে দায় কৌস্তবের, আমরা এটা জানি না। অবশ্যই যার বিরুদ্ধে অভিযোগ করলো তাদের বক্তব্য যদি সামনে আসে আমরা সেটা অবশ্যই আপনাদের সামনে ইয়ার করব। কিন্তু আমি শুধু একটা, জয়ন্তদা আমি বলছি, অতীন ঘোষ বলছেন যে ভোট কেন্দ্রিক রাজনীতির জন্য প্রশাসনিক পদক্ষেপ শ্লথ হয়ে যায়। বলছি ভোট কেন্দ্রিক রাজনীতি শুধু কি ভোটের সময় হয় নাকি সারা বছর হয়, যার জন্য এইভাবে মাসুল গুনতে হচ্ছে 9টা প্রাণ দিয়ে? না, মেয়র কিন্তু কাঁদতে কাঁদতে বলেছিলেন যেদিন সিবিআই ধরে নিয়ে যায় সেদিন তো তিনি মেয়রও ছিলেন, মন্ত্রীও ছিলেন, ভোট কেন্দ্রিক রাজনীতির কথা তার মাথায় ছিল। তখন তিনি তো বলেছিলেন কলকাতার মানুষকে বাঁচাবেন। দ্বিতীয় কথা খুব ইন্টারেস্টিং হবে, যদি এই যাবতীয় ক্ষতিপূরণের টাকাটা ওই প্রমোটার, কাউন্সিলর এবং যারা দায়ী তাদের পকেট থেকে নেওয়া যায়, এই দৃষ্টান্ত সুব্রদা নিশ্চয়ই মনে আছে, এটা 134 নম্বর ওয়ার্ড, যেখান থেকে 17 কোটি টাকা ইডি বার করেছিল আমির খানের খাটের তলা থেকে, অনন্ত কোটি কোটি টাকা ক্রিপ্টোকারেন্সি। এখানে প্রয়োজন আছে বুলডোজারের, এটা যদি বাঙালি বোঝে তবেই মঙ্গল। এখানে বুলডোজারের প্রয়োজন আছে, যদি প্রয়োজন পড়ে মমতা ব্যানার্জি বুলডোজার। আমাদের শুধু একটা কথায় বক্তব্য যে এটা একেবারে রাজনৈতিক চাপানুতোরের মতন বিষয়টা নয়, বিষয়টা অনেক বড়। 9 জনের প্রাণ চলে গিয়েছে এবং যেভাবে কার্যত অবৈধ নির্মাণের রমরমা কারবার যেখানে দেখা যাচ্ছে, কড়া পদক্ষেপ, অত্যন্ত কড়া প্রশাসনিক পদক্ষেপ একমাত্র এই ধরনের প্রবণতাকে লাগাম টানতে পারে। দেখা যাক প্রশাসন, পুলিশ এবং পুরসভা কোন দিকে এগোয়, নজর থাকবে আমাদের। আপাতত এই পর্যন্ত।